নমস্কার দর্শকরা, আজ যে বিষয়ে ওয়াকফ বিল নিয়ে এবং আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আইনজীবী সুরজিৎ সাহা। সুরজিৎ বাবু নমস্কার। নমস্কার আপনাকে। ওয়াকফ বিল নিয়ে অনেক নানা রকম কথাবার্তা ইতিমধ্যেই চলছে এবং জেপিসিতে পাস হলো ওয়াকফ বিল, সংশোধনী বিল। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, খুব ভালো, গণতন্ত্রের পক্ষে ভালো। আর যে হারে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, মানে জনবিন্যাস যে হারে চেঞ্জ হচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে বেশি, ইনক্লুডিং কেরালা, মানে আমাদের সাউথ ইন্ডিয়ান এবং আমাদের পশ্চিম আর নর্থ ইস্ট কান্ট্রি খুব সেন্সিটিভ। এটা বলি আমরা সেভেন সিস্টার বলি। এই সেভেন সিস্টার বা চিকেন নেক বলি আমরা। এই চিকেন নেক আর সেভেন সিস্টার এতটা সেন্সিটিভ জায়গা, জিওপলিটিক্যাল ইস্যু। এটা আমাদের শত্রু চায়না এবং পাকিস্তান। এদিকে পূর্ব দিকে ইস্টে চায়না আর পশ্চিম দিকে পাকিস্তান, জাস্ট শত্রু আমাদের দাঁড়িয়ে রয়েছে কখন এই চিকেন নেকটা ক্যাচ করে কেটে দেবে। আমার প্রশ্ন হচ্ছে এটার পেছনে একটা গ্রেটার কজ রয়েছে। দেখুন, কোনো গণতন্ত্র দাঁড়িয়ে থাকে দুটো জিনিসের ওপরে। এক, তার জনগণই তো অ্যাসেট একটা রাষ্ট্রের। জনগণ থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়, জনগণ থেকেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তৈরি হয়, জনগণ থেকেই প্রেসিডেন্ট হয়, জনগণ থেকেই গভর্নর হয়। তাহলে জনগণই তো শ্রেষ্ঠ কথা এবং শেষ কথা বলে। তাহলে প্রশ্ন দাঁড়ালো, এই ওয়াকফ বিলটা সংশোধন করা দেরি হয়েছে, বাট বলি না, বেটার লেট দ্যান নেভার। তো যাই হোক, তবে এই বিলের সংশোধনীতে আমার একটা কন্ট্রিবিউশন ছিল, বিকজ পার্লামেন্টে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তরফ থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কাছ থেকে সাজেশনস যে পাঠানো হয়েছিল, সেখানে আই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার অফ দ্যাট পার্টিকুলার গ্রুপ অফ দ্য সুপ্রিম কোর্ট লয়ার্স। তো সেই অর্থে আমিও আমার 11টা পয়েন্ট আমি পাঠিয়েছিলাম। তার 11টা পয়েন্টের মধ্যে কতগুলো পয়েন্ট অ্যাকসেপ্টেড হয়েছে, আমি এখন বর্তমান যে বিলটা পাস হয়েছে আমি এখনো পড়ে উঠতে পারিনি সময়ের অভাবে। ডেফিনেটলি আমি এটা পড়বো এবং আশা রাখছি আমার সাবমিশনের 11টা পয়েন্টের মধ্যে মোস্ট অফ দ্য পয়েন্টস আশা করি গৃহীত হয়েছে বা হবে। তো আমি বিলটা পড়ার পরে সে নিশ্চিত হতে পারবো। আর একটা কথা, বিল পাস হয়েছে, প্রেসিডেন্টের সাইন হতে জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু তার মধ্যেও তো বিরোধিতা চলছে, বিরোধও করেছে এই বিলটা যাতে পাস না হয়, বা এই বিলের বিরোধিতাও করেছে কিন্তু অনেক দল। আসলে গণতন্ত্রের বিরোধিতা থাকবেই। আর বিরোধী দলে আমরা বলি যে অপোজিশন পার্টি ইন ডেমোক্রেসি অ্যান্ড পার্লামেন্টারি ডেমোক্রেসি যত স্ট্রং হবে গণতন্ত্র তত স্ট্রং হবে। তো গণতন্ত্রে কিন্তু একটা বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তবে কনস্ট্রাকটিভ হতে হবে। এক্ষেত্রে যে রোলটা প্লে করছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের তৃণমূলের সর্বা মানে তৃণমূল নেত্রী বা আমাদের চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি, উনি যেটা করতে চাইছেন, উনি জাস্ট আই ওয়াশ করতে চাইছেন। আসলে এই 33% যে খেলাটা উনি খেলেন, খুব সুচারুভাবে খেলেন এবং উনি খুব নিপুণ হস্তে খেলেন। উনি কি করেন, এই মুসলিম তোষণ বা কোনো একটা পার্টিকুলার সম্প্রদায় তোষণ করে উনি যে রাজনীতিটা করে এসেছেন বিগত 2011 থেকে স্টিল নাও, এই রাজনীতিটা কিন্তু পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিকল্পের অনুসন্ধানে পশ্চিমবঙ্গ বিকল্প কিছু ভাবছে। তবে আমি যেটা মনে করি, এই যে বিলটা, এই একটা ওয়াকফ বোর্ড বা ওয়াকফ অ্যাক্ট, যেটা আমাদের 1995-এর যে অ্যাক্ট ছিল, সেটারই সংশোধন আনা হয়েছে। আর আমার একটা সাবমিশন ছিল, স্পেশালি কয়েকটা সেকশন ছিল খুবই ড্রেকোনিয়ান সেকশন। সেই সেকশনগুলো আপনাকে বলি, সেকশন 40, সেকশন 104, সেকশন 107 অ্যান্ড সেকশন 108 অ্যান্ড সেকশন 108 ক্যাপিটাল এ। এই যে 5টা সেকশন বললাম, দিজ আর দ্য ড্রাকোনিয়ান সেকশন ইন দ্যাট পার্টিকুলার অ্যাক্ট 1995, দ্যাট ইজ আ ওয়াকফ অ্যাক্ট 1995। সেটার ওপরে ডেফিনেটলি সংশোধনী এসেছে এবং এটা সংশোধন হবে কি, এটা আমি মনে করি এটা রিপিল্ড হয়ে যাওয়ার কথা, এই সেকশনগুলো থাকার দরকারই নেই। তার কারণ এখানে দুটো পয়েন্ট আমি হাইলাইট করতে চাইছি। গণতান্ত্রিক আমাদের প্রিয়াম্বেলে কি বলেছে? প্রিয়াম্বেলে বলা হয়েছে, উই আর দ্য সভারেন রিপাবলিক সোশ্যালিস্ট সেকুলার আর সিকিউলার, ওই যাই হোক, সেকুলার আর ওই যে সোশ্যালিস্ট শব্দ দুটো ঢোকানোর পরেও কিন্তু দুটো কথা থেকে যায়। আচ্ছা, তুমি হয় মেনে নাও তুমি ধর্মনিরপেক্ষ, নয় মানবে না। তুমি এদিকে ওয়াকফ বোর্ডের কমিটিতে তুমি মুসলিমকেই রাখবে, কেন অন্য সম্প্রদায় থাকবে না? কারণ রাষ্ট্রের চরিত্রই তো ধর্মনিরপেক্ষ চরিত্র। এই যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আসতে চলেছে, আপনাকে অ্যাডভান্স আপনার চ্যানেলের থ্রু দিয়ে আপনার দর্শকদেরকে আলোকপাত করতে চাইছি। ইউনিফর্ম সিভিল কোড আসতে চলেছে, মানে জাস্ট উইদিন 3 months আর উইদিন 2 months মধ্যে এটা কিন্তু আইন হয়ে যাবে, প্রেসিডেন্টের সাইন হয়ে যাবে। কারণ এই ইউনিফর্ম সিভিল কোডের উপর অনেক চর্চা, অনেক আলোচনা, অল পার্টি মিটিং কিছু বাদ দেননি আমাদের বর্তমান
কেন্দ্রীয় সরকার। সুতরাং এইটা বলা যাবে না যে কোনো আলোচনা ছাড়াই কোনো বিল পাস হয়েছে, ইনক্লুডিং দ্য ওয়াকফ বোর্ড সংশোধনী বিল। এখানেই আমি একটু একটা প্রসঙ্গে যাব। ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবাংলার ওয়াকফ বোর্ডের যিনি চেয়ারম্যান মুন্সি, তিনি প্রাক্তন বিচারপতি, তিনি কিন্তু বলছেন যে অবশ্যই আইন আনতে পারে, অবশ্যই আলোচনা হতে পারে, কিন্তু আলোচনাটা সবার সাথে করতে হবে, করার পর কেন করা হয়নি তিনি একটা অভিযোগ তুলছেন। মানে কি ওই রাস্তায় চাওয়ালার সাথে আলোচনা করতে হবে, মানে যে লোকটা অটো চালায় তার সাথে আলোচনা করতে হবে, মানে উনি এক্স্যাক্টলি কি বলতে, সবার কথাটার মাধ্যমে উনি কি বলতে চাইছে? সিস্টেম, একটা আইন পাস হয় আইনসভায়, পার্লামেন্ট আইন পাস হয়েছে, ওয়াকফ অ্যাক্ট একটা সেন্ট্রাল অ্যাক্ট, এটা কোনো স্টেটের, এটা কোনো রাজ্যের আইন নয়, এটা কেন্দ্রীয় আইন। আইন দু রকমের হয়, একটা সেন্ট্রাল আইন, একটা স্টেট আইন। তাহলে প্রশ্ন হচ্ছে সাবজেক্টটা, ওয়াকফ সাবজেক্টটাই কিন্তু হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট, এটা স্টেটের সাবজেক্টই নয়। তাহলে প্রশ্ন, যেহেতু এই ব্যাপারটা রিলেটেড টু ওয়াকফ কথাটার মানে কি? আচ্ছা, ওয়াকফ অ্যাক্ট, এই ওয়াকফের হিস্ট্রিটা কোথা থেকে পায়? মুঘল থেকে পায়। একটা কোনো আইনের জন্ম তো তার তার ইতিহাস থেকে পায়। একদিনে তো একটা আইন ফাট করে আলটপকা কাছ থেকে পড়ে যায় না। তাহলে আইনটা যখন 1995-এ, তার আগেও 1968-69-এ মোস্ট প্রবাবলি আইনটা ছিল, তাহলে তখন ওই আইনটা সংশোধন করে 1995-এ আইনটাকে আবার করা হয়েছে কেন? তাহলে ওইটাও অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। তারপরে একটা প্রথম কথা, প্রথম আইনে তাহলে কি ছিল? তাহলে এই 1995 যে সালটার কথা বলছি, যখন এই ওয়াকফ একটা চালু হয়েছিল বা পাস হয়েছিল, তখন সেন্ট্রালের ক্ষমতায় কারা ছিল? সহজেই অনুমেয়। তাহলে ইউপিএ 1 আর ইউপিএ 2 কি ম্যাজিক দেখিয়েছে ভারতবর্ষকে? তো উই অল নো ভেরি ওয়েল। ইউপিএ 1 আর ইউপিএ 2 যদি দুটো সাকসেস হিস্ট্রি বলতে হয়, তাহলে বলবো ইয়েস, ডেফিনেটলি ডক্টর মনমোহন সিং, উনি আমাদের ছেড়ে চলে গেছেন, উনি একজন প্রাজ্ঞ অর্থনীতিবিদ, এবং ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে যতটা না আমরা পছন্দ করি, ওনাকে অর্থনীতিবিদ হিসেবে আমরা পছন্দ করি। আমার প্রশ্ন হচ্ছে, এই মানুষটার অবদান ছিল 1991-এ, যখন আমাদের এখানে কি হলো, এফডিআই আসলো, লিবারালিজম আসলো, অর্থাৎ ওপেন মার্কেট। আমাদের হাতে কিন্তু আজকে এত মোবাইল, এত কিছু ফেসিলিটিস, এই সমস্ত ক্রেডিট গোজ টু ডক্টর মনমোহন সিং। 1991 সালে ভারতের অর্থনীতির যে আমূল পরিবর্তন ঘটেছিল, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতের মার্কেটে ঢুকেছিল, এত পুঁজি, বিদেশে পুঁজির আমদানি হয়েছিল, তা টোটাল ক্রেডিট গোজ টু ডক্টর মনমোহন সিং। আমি আবারও বলছি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ইজ টোটালি ফেইলড, বাট দ্য অর্থনীতিবিদ, ইকোনমিস্ট ডক্টর মনমোহন সিং ইজ ভেরি ভেরি সাকসেসফুল। বলুন, নেক্সট প্রশ্ন। বিধানসভায় কিন্তু রেজুলেশন নিয়ে আসবে এই ওয়াকফ বিলের, কি বলবেন? এবং সরাসরি বলছেন রাজ্যেরই এক মন্ত্রী। কোন মন্ত্রী বলেছেন? শোভনদেব চট্টোপাধ্যায়। তো শোভনদেব চট্টোপাধ্যায় খুব শোভনীয় বচন করেন, উনি খুব মিষ্টি ভাষণ বলেন এবং খুব প্রাজ্ঞ ব্যক্তি। তো হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আসলে তৃণমূলের নেতা সবই তো কোট অ্যান্ড কোট নেতা, একটা ল্যাম্প পোস্ট রিকোয়েস্ট টু নেতা একজনই বলে। আমি একজনের কথাই তৃণমূলের বাড়ি, যদি মমতা ব্যানার্জি কিছু বলে থাকেন বলবেন, আমি উত্তর দেবো। আমি সব ফালতু প্রশ্নের উত্তর দিই না। সুযোগ, এই যে বিলটা আসবে বা যে অ্যামেন্ডমেন্টটা হবে, বক্তব্য হচ্ছে এটা হওয়ার পর মুসলিমরাও কি এর সুবিধা পাবে? কারণ অনেক মুসলিমও আছে যারা কিন্তু এই ওয়াকফের যে নিয়ম, যেটাই বলবে সেটাই ওয়াকফের প্রপার্টি, ওয়াকফের জমি, এতে কিন্তু অনেক মুসলিমরাও এই সমস্যায় ভুক্তভোগী। তাহলে কি এটার পরে তাদেরও অনেক সুবিধা হবে, কি মনে হয়? প্রথম কথা, দারুণ প্রশ্ন। প্রথম কথা, খুব এই প্রশ্নের উত্তরটা আমি এক বাক্যে দেবো না, আমি জাস্ট একটু টাইম নিয়ে উত্তরটা দেব। একদম খুবই ইম্পর্টেন্ট এবং দরকার, এটা দর্শকদের কাছেও ক্লিয়ার হওয়া দরকার। খুব দরকারি কথা বলছি। নতুন আইন, যেটাই আমি আবারও বলছি, আমার অক্ষমতা, আমি এখনো পড়ে উঠতে পারিনি নতুন যে বিলটা পাস হয়েছে, আর আমি একটু পড়ে নেব। আর আমার যে সাবমিশন ছিল 11টা পয়েন্ট, তার মধ্যে থেকে আমি দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে একটা ধর্মনিরপেক্ষ ক্যারেক্টারকে ভারতবর্ষের মতো, ভারতেই কিন্তু মুসলিমরা সব থেকে বেশি সুরক্ষিত। এটা আমি বলিনি, পাকিস্তানিরাও মনে করে, বাংলাদেশিরাও মনে করে, বাংলাদেশি পাকিস্তানিরা নিজেরাই মনে। এবার মনে রাখবেন, মুসলিমকে যত বেশি মেরেছে, মানে পৃথিবীর ইতিহাস দেখলে, মুসলিম হিস্ট্রি দেখলে দেখা যায় 57টা কান্ট্রি, ওরা দেখবেন 57টা দেশ, কিন্তু এই 57টা দেশেই দেখবেন পাকিস্তান আর বাংলাদেশ যদি বাদ দেন, বাকি মুসলিম কান্ট্রিগুলো কিন্তু খুবই ভালো। দে আর পিস লাভিং পিপল। ইন্দোনেশিয়া,
মালয়েশিয়া, সৌদি আরব, সৌদি আরব। ইউএই, দে আর অল ভেরি এনরিচড কান্ট্রি। আর আমার প্রশ্ন হলো, দুটো দেশ হচ্ছে এক্সেপশন, আর এই দুটো দেশের বাপ হচ্ছে ভারতবর্ষ। আসলে এই কুসন্তান জন্ম দিয়েছে ভারতবর্ষ দুটো, জানেন তো? বাম হাতে আমাদের হচ্ছে এই বাংলাদেশ, আর পশ্চিম হাতে আমাদের দিয়েছে কে? পাকিস্তান। আসলে বাপ আমরা আমরা না, ভারতবর্ষ তো ভারত মাতা, আমি বলি ভারতকে বা ভারত পিতাও বলতে হবে, কারণ পিতাই তো ধর্ম আর পিতাই সব কিছু। পিতা ছাড়া আবার মাতা, মাতা ছাড়া মাতা পিতা উভয় মিলে একটা সন্তানের জন্ম হয়। তো আমাদের যে হিস্ট্রির ব্লান্ডার, পাকিস্তানের জন্ম তো ইতিহাসের ফসল, মানে ইতিহাসের ভুলের ফসল হলো দুই কুসন্তান, একটা পাকিস্তান একটা বাংলাদেশ। একটা 1971-এ ইন্দিরা গান্ধী করে গেছে, ইন্দিরা গান্ধীর কৃতিত্ব, মানে আসলে ইন্দিরা গান্ধীর দয়ায় বাংলাদেশের ভূখণ্ডটা, ইন্দিরা গান্ধী না থাকলে বাংলাদেশ নামক কোনো রাষ্ট্রের জন্ম হতো না। তাহলে প্রশ্নটা আপনার কি ছিল? আপনার মূল প্রশ্ন ছিল এতে কি মুসলিমরাও লাভবান হবে? একদমই তাই। আমি বলছি মুসলিমরা যদি সব থেকে বেশি সেফ থাকে হিন্দুদের, আমি বলছি হিন্দু মুসলিম বলে তো প্রথম কথা কিছু হয় না। দেখুন, হিন্দু বলেও কিছু হয় না, প্রথম কথাটা হচ্ছে সনাতনী, আর সনাতন মানে হচ্ছে পুরাতন, আর যাহাই পুরাতন তাহাই সনাতন। অর্থাৎ দেখবেন আজ থেকে 5,000 বছরের হিস্ট্রি চলে যান, আপনি 7,500 বছরের হিস্ট্রি চলে যান, দেখবেন সনাতন শব্দটাই পাবেন, আপনি মুসলিম শব্দটা ওখানে পাবেন না। মুসলিম শব্দটা অ্যাকচুয়ালি আসলে শব্দটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে শান্তি। এই ইসলাম শব্দটাও কিন্তু এসেছে আমাদের গীতা থেকেই, অর্থাৎ শান্তির প্রচার, অর্থাৎ শান্তির প্রবক্তা একটা গোষ্ঠী, যিনি ওরা যাকে পূজা করে, হজরত মোহাম্মদকে পূজা করে। আমি সশ্রদ্ধভাবে আমিও হজরত মোহাম্মদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, বা ওরা যেটা সালাম বলে, আসলে আমি তো উর্দু বা বাংলা ভাষাতে বলছি বলে আমি প্রণাম বললাম, আর হিন্দি বা উর্দুতে বললে আমি সালাম বলতাম। তাহলে প্রশ্নটা হচ্ছে, এখন কোরআনের যে আয়াত রয়েছে, কোরআনের আয়াতের মধ্যে মুসলিম যারা বিশারদ, যারা কোরআন বিশারদ, যারা কোরআন নিয়ে গবেষণা করে, আমার এরকম বন্ধু বান্ধব রয়েছে, তারাই বলেছে যে কিছু কিছু জিনিস এখানেও কিন্তু অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন। অর্থাৎ কেন বললাম ধর্ম আলাদা সম্প্রদায় আলাদা? আমি বলছি ধর্ম আর সম্প্রদায় এক কথা নয়। ধর্ম শেখায় বাঁচতে, মারতে নয়। আর সম্প্রদায় কিন্তু বাঁচাতেও পারে, মারতেও পারে। তাহলে প্রশ্ন হলো, কে কাকে বাঁচাবে আর কে কাকে মারবে? আমি বলছি, যদি গোটা পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বের ইতিহাসে দেখেন, মুসলিমরাও কিন্তু এখানে শাসন করেছে। অনেক বছর মুসলিম শাসন ছিল ভারতবর্ষে, ছিল তো। আর মুঘল শাসন আমরা দেখেছি। তাহলে মুঘল শাসনেও কিন্তু ভারতবর্ষ অখণ্ড ছিল, মানে ভারতবর্ষের অখণ্ডতাটা ভাঙতে 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 আজকের বর্তমান ভারতবর্ষে এসে দাঁড়িয়েছি। তাহলে মুসলিমরাই কিন্তু বলে আমরা ভারতবর্ষে খুব প্রোটেক্টেড এবং সেফ। কেন বলে? আমরা তো 70%, ওটা তো 30%। তাহলে 30% যখন নিজে ডিক্লেয়ার করছে 70%-এর আন্ডারে আমরা সেফ, এখানেই সাকসেসফুল। কিন্তু এইখানেই তো প্রশ্ন যে তারাও সেই সুবিধাগুলো পাবে। এর আগেও আমরা দেখেছি 3 তালাক থেকে শুরু করে একাধিক কেন্দ্র সরকার এনেছে এবং তার সুবিধা তারা পাচ্ছে, কিন্তু কোথাও সিএ, এনআরসি এইসব ক্ষেত্রে কোথাও যেন পশ্চিমবাংলা থেকে যে আওয়াজ ওঠে, কোথাও বলা হয় যে মুসলিমদের তাড়িয়ে দেবে ভারতবর্ষ থেকে। এবং এই ওয়াকফ বিল নিয়েও কিন্তু ইতিমধ্যে বিরোধীরা রে করে উঠেছে। কি বলবেন? এটা জঘন্য রাজনীতি, কোট আনকোট জঘন্য রাজনীতি। এই রাজনীতির খেলাটা আমার মুসলিম ভাই বোনেরা খুব ভালো করে বোঝে। আমি মনে করি মুসলিম ভাই বোনদেরকে বোকা ভাববেন না, ম্যাডাম চিফ মিনিস্টার। আমি আবার বলছি, যে কবর আপনি খুঁড়েছেন, আপনার খোঁড়া কবরেই আপনাকে কবর দিয়ে দিবে এই 33% ভোটার্স। আপনার খোঁড়া কবরেই আপনি ঢুকে যাবেন এই 33% ভোটার। আর একটা কথা মনে রাখবেন, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছিল এই ওয়াকফ বোর্ডের জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যা আজকে বাংলাদেশে 2% হিন্দুতে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু 23% হিন্দু ছিল। ঠিক একই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, হিন্দুর সংখ্যা কমছে এবং একটা পার্টিকুলার সম্প্রদায়ের সংখ্যা বাড়ছে। কোট আনকোট বলছি, এই বাড়া কমার খেলাটাও কিন্তু রাজনীতির ইন্ধনে ঘটছে। তাহলে আজকে যারা এই ওয়াকফ বিলের এই বিরোধিতা করছে, তারা কি তাহলে এই ডেমোগ্রাফি চেঞ্জটাকে সাপোর্ট করছে? আমি প্রশ্ন ছুড়ে দিলাম ম্যাডাম চিফ মিনিস্টারের কাছে। আর একটা বিষয়ে যাব যে সরস্বতী পুজো, ইতিমধ্যে সরস্বতী পুজো যাতে স্কুলে না হয় তার জন্য ফতোয়া জারি করছে আমাদের পশ্চিমবাংলার কলকাতা পুলিশ। কি বলবেন? ফতোয়া জারি করছে, দেখুন শব্দটাও আবার ফতোয়া, মানে এটা কিন্তু অ্যারাবিক টার্ম, জানেন তো, মানে উর্দু এবং অ্যারাবিক। শুধু তো ফতোয়া বললাম, আমরা যদি গোটা কলকাতা একটু পরিদর্শন করে দেখি, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু উর্দুতে লেখা শুরু হয়ে গেছে। সেটা বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড অলরেডি উর্দু চালু হয়ে গেছে। কিন্তু দেখুন, দুটো কথা, ভারতবর্ষের সংবিধানে 22টা ভাষা স্বীকৃত, তার মধ্যে উর্দুও পড়ে। অর্থাৎ কনস্টিটিউশনালি সিকিউর 22 ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার, তার মধ্যে বাংলাও পড়ে।
তাহলে উর্দু কিন্তু কোনো অপ্রাসঙ্গিক নয়। আমার উর্দুকে নিয়ে কোনো সমস্যা নেই, খুব মিষ্টি ভাষা একটা উর্দু, যত শায়ার আর শায়রি দেখবেন উর্দুতেই হয়। তো উর্দু ভাষার মতো এত মিষ্টি ভাষা আমি খুব কমই দেখেছি। উর্দু ভাষা নিয়ে আমার আপত্তি নেই, আমার আপত্তি সংস্কৃতি নিয়ে, কালচার নিয়ে, কৃষ্টি নিয়ে। আমার আপত্তি কাশ্মীরের আপেল গাছটি কি পশ্চিমবঙ্গে কাশ্মীরের মতো আপেল দেবে? দেবে না। কাশ্মীরি পণ্ডিতরা যা ভুগেছে, একদিন কাশ্মীরি পণ্ডিতরা কিন্তু এক্সোডাস ফেস করেছিল। এক্সোডাস মানে কাশ্মীরি পণ্ডিতদেরকে মেরে কেটে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমার অনেক কাশ্মীরি পণ্ডিত বন্ধু বান্ধব দিল্লিতে রয়েছে, ঠিক আছে, তারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিসও করে আমার সাথে। তাহলে আমার প্রশ্ন দুটো, সেই অবস্থা কি পশ্চিমবঙ্গবাসী খুব সুদূর ভবিষ্যতে ফেস করতে চলেছে? মানে সরস্বতী পুজোতেও হস্তক্ষেপ করছে রাজ্য সরকার। আসলে ব্যাপারটা কি, আমাদের যে রাইট টু রিলিজিয়ান, যে ফান্ডামেন্টাল রাইটস, মানে ধর্মের প্রতি একটা ধর্মের অধিকার, এটা ফান্ডামেন্টাল রাইটস। এই আমি খুব সরি টু সে, মূর্খ প্রশাসন এটা বোঝে না। মমতা ব্যানার্জি তো আমাদের প্রশাসনিক হেড, ওনার প্রশাসনকে একটু এইটুকু বোঝে না। আমি বলছি মহামান্য আদালতে গেলে একটা থাপ্পড় খেয়ে উড়ে যাবে এই ধরনের ফতোয়া, কোট অ্যান্ড কোট আরবিতে ফতোয়া বলে, আমি বলছি এক্সিকিউটিভ অর্ডার। আমি তো আইনের লোক, আমি এক্সিকিউটিভ অর্ডারই বললাম। এই এক্সিকিউটিভ অর্ডার যদি দিয়ে থাকে, আমি জানি না, খবর নিতে হবে, যদি দিয়ে থাকে, এটা ক্যালকাটা হাইকোর্টে ম্যাটারটা যদি মহামান্য আদালত এটা শোনেন, তাহলে জাস্ট এটা আমি মনে করি 5 মিনিটে এই অর্ডারটা উড়ে যাবে। ফতোয়া কিন্তু বাংলাদেশেও জারি হয়েছে ইতিমধ্যে। যারা অভিনয় করে, মানে বাংলাদেশি অভিনেতা অভিনেত্রী যারা, তাদের বোরখা পরে অভিনয় করতে হবে। বোরখা পরে কি করে অভিনয় করবে? দেখুন, বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে, খুব দুঃখিত কোথাও সিমিলারিটি পাওয়া যাচ্ছে। সিমিলারিটিস তো আছেই, সাদৃশ্য তো আছেই। বাংলা ভাষাটা কিন্তু বাংলাদেশের প্রপার্টি নয়, আর বাংলাদেশটা কিন্তু বাংলাদেশ নয়। আসলে মনে রাখতে হবে, পশ্চিম বাংলা আর বাংলাদেশের মধ্যে সম্পর্কটা কোনো একটা জায়গায় যদি ম্যাচ করে, সেটা বাংলা ভাষা কেন্দ্রিক। অর্থাৎ বাংলা ভাষার একটা যদি মনে করি একটা অঞ্চল, বাংলা ভাষাভাষীর অঞ্চল যদি মনে করি, সেই অর্থে যদি দেখা যায়, খুব দামি কথা একটা আপনাকে বলছি, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? 15 কোটি, আর বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 26 কোটি বা 30 কোটির কাছাকাছি। তাহলে 30 কোটির মধ্যে 29 কোটি হচ্ছে মুসলিম, আর আমাদের এখানে যদি 13 কোটি বা 15 কোটি যদি 30% দেখেন, তাহলে কত হয়? 15 কোটি যদি 30% দেখেন, তাহলে আমি ধরে নিচ্ছি এইদিকে প্রায় ধরুন 2 কোটি বা 3 কোটি, 4 কোটি ভোটার মুসলিম। তাহলে 4 কোটি আর ওইদিকে 19 কোটি, কত হয়? 19 আর 4 কত হয়? 19 আর 4 23 কোটি হয়। তাহলে 23 কোটি জনসংখ্যা ভার্সেস হচ্ছে কি আমাদের কত কোটি? পড়ে থাকলো 15 কোটি। 15 কোটি থেকে যদি 4 কোটি বাদ দেওয়া হয়, পড়ে থাকে 11 কোটি। তাহলে 11 কোটি ভার্সেস হয়ে গেল 23 কোটি। তাহলে এখন কি এই ইকুয়েশনটাই কি মাথায় কাজ করছে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর? প্রশ্নটা আমি ছুড়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ সুরজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছেন। নমস্কার আপনাকে, নমস্কার, ধন্যবাদ।